প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়ার দোয়া ও মোনাজাত, ইসিকে দ্রুত নির্বাচনী কাজ শুরুর ক্ষমতা দেওয়ার তাগিদ বিএনপির। ওটার উপর আমাদের কোনো কমেন্ট নেই। মানে কে কার সাথে কোথায় বৈঠক করতেছে এগুলো নিয়ে একটু রাজনৈতিক দলের প্রতিক্রিয়া হয় নাকি, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এগুলো নিয়ে আলোচনার কোনো বিষয় নেই। গণভোটের দিনক্ষণ ও পদ্ধতি নিয়ে মতভেদের মধ্য দিয়েই হলো ঐকমত্য কমিশনের বৈঠক। 16 কিংবা 17 তারিখ হতে পারে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। নির্বাচনকালীন নয়, অন্তর্বর্তী সরকারের অধীনেই ফেব্রুয়ারিতে ভোট, জানালেন রিজওয়ানা। কোন উপদেষ্টারা সেফ এক্সিট চান, পরিষ্কার করতে হবে নাহিদকে। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না, দেশেই ছিলাম। এর আগেও বহু ঝড়ঝণ্ডা এসছে, ওই সব ঝড়ঝণ্ডা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে। এবার গুমের 2 মামলায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কোনো বাহিনী নয়, বিচার হচ্ছে অপরাধীদের, বলছে প্রসিকিউশন। ভুক্তভোগীদের সন্তুষ্টি। সুবিচার হোক, ন্যায় বিচার হোক, সেটা চাই। আমি এই জন্য এখানে আসলে মামলা দায়ের করেছি। গুম আমাকে করা হয়েছিল, আমাদেরকে করা হয়েছিল, কিন্তু এই সাজাটা কিন্তু পুরো পরিবারের ভুক্ত হয়েছে। আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রী খালেদা জিয়া। বুধবার রাত 11টার দিকে সংসদ ভবন এলাকার জিয়া উদ্যানে পৌঁছান তিনি। গাড়িতে বসেই জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং তার আত্মার মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া পাঠ করেন বিএনপি চেয়ারপারসন। রাত 11:15 দিকে মাজার জিয়ারত শেষে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে যান খালেদা জিয়া। সবশেষ 2018 সালে কারাগারে যাওয়ার আগে খালেদা জিয়া জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছিলেন। সাবের হোসেন চৌধুরীর সাথে কূটনীতিকদের সাক্ষাতের ঘটনাকে ব্যক্তি পর্যায়ের আলাপ বলে মনে করে বিএনপি। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কালক্ষেপণ না করে ইসিকে দ্রুত নির্বাচনের কাজ শুরু করার ক্ষমতা দেওয়া উচিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে বিএনপি। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক করেন বিএনপি মহাসচিব সহ দলটির প্রতিনিধি দলের সঙ্গে। বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণে ইইউর আহ্বানে সম্মত তার দল। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওনাদের অবজারভার পাঠাবেন, অবশ্যই এটা আমরা স্বাগত জানিয়েছি। এবং বাংলাদেশের গণতন্ত্র যদি অব্যাহত রাখতে হয়, আমাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর সাথে কূটনীতিকদের সাক্ষাতের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে এড়িয়ে যান আমির খসরু। ওটার উপর আমাদের কোনো কমেন্ট নেই। মানে কে কার সাথে কোথায় বৈঠক করতেছে এগুলো নিয়ে একটু রাজনৈতিক দলের প্রতিক্রিয়া হয় নাকি, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এগুলো নিয়ে আলোচনার কোনো বিষয় নেই। কথা বলেন নির্বাচনী ব্যবস্থা পরিবর্তনের দাবি নিয়েও। আহ্বান জানান নির্বাচন সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত দ্রুত ইসিকে অবহিত করার। নির্বাচন যেহেতু এখন আমাদের সামনে চলে আসছে, সুতরাং আমরা 3 মাসের জন্য অপেক্ষা না করে 3 মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটাকে আমরা যে আলোচনা এসছে সেটা এখন থেকে হওয়া, যে সিদ্ধান্তগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে, নির্বাচনকে নিয়ে জড়িত, সেই বিষয়গুলো এখন থেকে নির্বাচন কমিশনের অবগত থাকা উচিত। বিকেলে চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ করেন আইএমএফের একটি প্রতিনিধি দল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গণভোট কখন এবং কোন প্রক্রিয়ায় হবে এবং জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে এ নিয়ে আলোচনার 5 দিনে ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো।
আলোচনার শেষ দিনে রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি ও পরবর্তীতে প্রজ্ঞাপনকে গণভোট আইন করা এবং একই সাথে নির্বাচন ও গণভোট করার প্রস্তাব দিয়েছে বিএনপি। অন্যদিকে জামায়াত চায় নভেম্বরে গণভোট। এই মতভেদের মাঝেই আগামী ১৬ অথবা ১৭ অক্টোবর জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান কথা ভাবছে জাতীয় ঐকমত্য কমিশন। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষ হলো ঐকমত্য কমিশনের আলোচনা। ৮ মাসের দীর্ঘ আলোচনা শেষে 9টি প্রস্তাবে আপত্তি সহ ৮৪টি বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। গণভোটের মাধ্যমে বাস্তবায়ন হবে জুলাই সনদ। কিন্তু কোন প্রক্রিয়ায় এবং নির্বাচনের আগে নাকি একসাথে গণভোট হবে, কয়টি প্রশ্ন থাকবে গণভোটে, এই জায়গায় একমত হতে পারেনি দলগুলো। জুলাই সনদ বাস্তবায়নে জুলাই সনদ জারি করা হলো মর্মে প্রজ্ঞাপন জারি, পরে সেই প্রজ্ঞাপনকে গণভোট আইন করার পরামর্শ দিয়েছে বিএনপি। পরবর্তীতে সংসদ সেটার অনুমোদন দেবে। গণভোটটা আগে হলো যে ফলাফল, একই দিনে হলো সে একই ফলাফল, দুটোটাই বাইন্ডিং ক্যাপাসিটি থাকতেছে সার্বভৌম ক্ষমতার অনুবলে। আমরা যদি একটা বিশাল নির্বাচনী আয়োজনের মধ্যে যেটা আছি সেরকম আরেকটি আয়োজন যদি তার আগে করি, এটার নির্বাচনকে বিলম্বিত করার মতো একটা প্রয়াস হবে বলে আমরা মনে করি। জামায়াত ইসলামী অনড় তাদের অবস্থানে, অর্থাৎ আদেশ জারি করে নির্বাচনের আগে নভেম্বরে গণভোট। কারণ উচ্চকক্ষ সহ কয়েকটি প্রস্তাব নির্বাচনের সাথে সম্পর্কিত। নির্বাচন এবং গণভোটের বিষয়টা একই ভাগ্যের সাথে হয়ে যায়। ধরুন একটা কেন্দ্রে ভোট হলো না, আমাদের দেশে জাতীয় নির্বাচনে তো এরকম ঘটনা ঘটছে অতীতে, তো তাহলে সে এলাকায় গণভোটের যে রায়, সে রায়ও তো স্থগিত হয়ে যাবে। এই জন্য দুটাকে একাকার করলে একটার ভাগ্যের সাথে আরেকটার ভাগ্য মিলিয়ে যাবে। সুতরাং ইলেকশন যদি প্রশ্নবোধক হয় তাহলে আপনার গণভোটের চার্টারও প্রশ্নবোধক হয়ে যাবে। তবে আলোচনায় অংশ নেওয়া অপরাপর দলগুলো বলছে বিএনপি, জামায়াত ও এনসিপির বিভেদের কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। গণভোট একটা ম্যান্ডেট, গণভোটের যদি হ্যাঁ বলে তাহলে আগামী নির্বাচিত পার্লামেন্টের কাছে এটা বাধ্যতামূলক হবে। ওনারা বাধ্যতামূলকভাবে এই সংস্কারগুলোকে আইনে পরিণত করে সংবিধানে তারা এটা যুক্ত করবেন। বিএনপি, জামাত এবং এনসিপি তিনটা দলের একটা বিভেদ বা আমি যেটা বলি তাদের ইগোজনিত সমস্যার কারণেই আমরা ঐকমত্যে পৌঁছাতে পারছি না। তারা বক্তব্য রেখেছিল যে একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট। তারাও দেখলাম যে আজকে ইউটার্ন করেছে, তারাও এখন বলছে জাতীয় নির্বাচনের আগে গণভোট। আমি সেখানে স্পষ্ট করেছি যে আমাদের রাজনীতিবিদদের এই ধরনের চরিত্র এটা জনগণ পছন্দ করে না। সভা শেষে ডক্টর আলী রিয়াদ সবাইকে ধন্যবাদ জানান। বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে তা সব পক্ষকে ধরে রাখতে হবে। একই সাথে 16-17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানের কথাও জানান তিনি। কমিশন মনে করছে যে কার্যত এক ধরনের ঐকমত্য আছে যে ত্রয়োদশ সংসদকে জাতীয় জুলাই সনদ 2025 বাস্তবায়নের জন্য নির্ধারিত সময় পর্যন্ত সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তনের ক্ষমতা প্রদান করতে হবে, যে দলগুলোর এবং বিশেষজ্ঞদের মতামতকে বিবেচনা করে যেন ঐকমত্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করে এবং সরকারকে এই বিষয়ে সুস্পষ্ট পরামর্শ দেয়। বিশেষজ্ঞ ও দলগুলোর প্রস্তাব বিবেচনায় নিয়ে 2-1 দিনের মধ্যে কমিশন আলোচনা করে সরকারকে চূড়ান্ত প্রস্তাব দেবে বলে জানান ডক্টর আলী রিয়াজ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নিজের পালানোর চিন্তা নেই, আবেগ বা ক্ষোভের জায়গা থেকে নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা সেফ এক্সিটের কথা বলে থাকতে পারেন, এমন মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে কে বা কারা সেফ এক্সিট চায় তা খোলাসা করতে হবে অভিযোগকারীকেই। উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের অধীনে ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে সরকারের উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের কথা ভাবছে। সম্প্রতি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের এমন মন্তব্যের পর চলছে আলোচনা সমালোচনা। নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল, দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। নাহিদ ইসলামের পর এ নিয়ে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এই অভিযোগের বিষয়ে কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা। বলেন, কোন উপদেষ্টা সেফ এক্সিট চায় তা খোলাসা করতে হবে অভিযোগকারীকেই। এটা তাকে তার
বক্তব্যকে সাবস্টেন্সিয়েট করতে হবে। তার বক্তব্য তো আমার সাবস্টেন্সিয়েট করার বিষয় না। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না, দেশেই ছিলাম। এর আগেও বহু ঝড়ঝণ্ডা এসছে, ওই সব ঝড়ঝণ্ডা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে ইনশাল্লাহ। উপদেষ্টা জানান ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ নিয়ে সন্দেহের অবকাশ নেই, আর তা হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই। এই অন্তর্বর্তী সরকারই নির্বাচন করবে। এখনো পর্যন্ত এটাই হচ্ছে অবস্থা এবং অবস্থান। সকল রাজনৈতিক দলও ফেব্রুয়ারিতে ইলেকশনের পক্ষেই তাদের কার্যক্রমও শুরু করেছে। ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এইখানে আর কোনো প্রশ্নবোধক চিহ্ন তোলার আর কোনো সুযোগ বা অবকাশ আছে বলে আমরা মনে করছি না। তবে কোন দলের নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করবে আইনি বিষয় এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্তের উপর, বলেন পরিবেশ উপদেষ্টা। জনগণের অংশগ্রহণের পথে যাতে কোনো অন্তরায় না হয়, সেজন্য সরকার নির্বাচন কমিশনকে যতভাবে সহায়তা দেওয়া যায় ততভাবে সহায়তা দেবে। কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ করা না করার বিষয়টা আইনি হতে পারে, অংশগ্রহণ করা না করার বিষয়টা তাদের পলিটিক্যাল ওয়েটেজ অনুযায়ী ডিসাইডেড হবে। নির্বাচনের আগেই বেশ কিছু মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ শেষ করা সম্ভব হবে, আশা সৈয়দা রিজওয়ানা হাসানের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষাবিদ ও স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাত 9:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। তোফায়েল আহমেদের স্বজনরা জানান, 71 বছর বয়সী ডক্টর তোফায়েল আহমেদ হৃদরোগের চিকিৎসায় মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। তার হার্টে রিং পরানোর কথা ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন। 1954 সালের 1 মার্চ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুর জন্মগ্রহণ করেন ডক্টর তোফায়েল আহমেদ। 1976 ও 1977 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ ও এমএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সোয়ানসির ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক ও অর্থনৈতিক স্টাডিজে এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আওয়ামী লীগ আমলে গুমের ঘটনার 2 মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ছাড়াও বিভিন্ন বাহিনীর একাধিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, এ বিচার কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, যারা অপরাধের জড়িত তাদের বিরুদ্ধে। এদিকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ও অভিযোগ আমলে নেয়ায় সন্তুষ্টি প্রকাশ করে জড়িতদের কঠোর শাস্তি চেয়েছেন ভুক্তভোগীরা। কেউ বছরের পর বছর নিখোঁজ, কেউ ফিরে এসেছেন। তবে জীবিত ফিরলেও গুম থাকাকালীন ভয়াল দিনগুলো এখনো তাড়িয়ে বেড়ায় তাদের। মানবাধিকার সংস্থাগুলোর হিসেব বলছে, আওয়ামী লীগ সরকারের 15 বছরের বেশি সময়ে 3500-এর বেশি মানুষ গুম হয়েছেন, যাদের অনেকেরই আজও কোনো খোঁজ মেলেনি। আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গুমের ঘটনায় একাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার গুমের 2 মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। প্রাথমিক শুনানি শেষে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ সহ 30 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এর মধ্যে প্রতিরক্ষা, গোয়েন্দা মহাপরিদপ্তর, ডিজিএফআই এর সাবেক এবং বর্তমান কর্মকর্তাও রয়েছেন। ভিন্ন চিন্তার যারা ধারণ করতেন, যারা সরকারের কর্মকাণ্ডের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, সেই সমস্ত লোকদেরকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে। এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ডিজিএফআইয়ের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন, তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি। মূলত র্যাবের পরিচালিত টিএফআই সেল এবং ডিজিএফআই এর অধীনে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুমের ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। চিফ প্রসিকিউটর বলেন, এ বিচার কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, যারা অপরাধে জড়িত শুধু তাদের বিরুদ্ধে। আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, তারা যে বাহিনীর সদস্যই হন না কেন, সেই বাহিনীগুলো কোনো অবস্থাতেই আসামি নয়। আসামি হচ্ছেন এই ব্যক্তিরা। এই ব্যক্তিরা আইনের অনুসরণ না করে নিজেরা আইনকে হাতে তুলে নিয়েছিলেন এবং বাংলাদেশটাকে একটা বদ্ধভূমিতে পরিণত করেছিলেন। এদিকে 14 মাস পর হলেও গুমের ঘটনায় বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় সন্তোষ জানিয়েছেন ভুক্তভোগীরা। সুবিচার হোক, ন্যায় বিচার হোক, সেটা চাই। আমি এই জন্য এখানে আজকে মামলা দায়ের করেছি। যারা এই গুমের সাথে যারা জড়িত ছিল তাদের শাস্তি হবে
আমাদের সাথে যে জুলুম করা হয়েছে আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়। গুম আমাকে করা হয়েছিল, আমাদেরকে করা হয়েছিল, কিন্তু এই সাজাটা কিন্তু পুরো পরিবারের ভুক্ত হয়েছে। আদালত উচিত হবে এদেরকে আয়না ঘরে রেখে এদের বিচার করা হোক। গুম হয়তো আমরা হয়েছি, কিন্তু আমাদের সাথে আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। এদিন জুলাই আগস্টের আন্দোলনে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সাবেক বিজিবি সদস্য রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন বিশেষ আদালত। জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে রোববার। বুধবার সবশেষ সাক্ষী মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে চতুর্থ দিনের মতো জেরা করেন ট্রাইব্যুনালে নিযুক্ত শেখ হাসিনার পক্ষের আইনজীবী। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ এই জেরা অনুষ্ঠিত হয়। গত ৩ দিনও একই সাক্ষীকে জেরা করা হয়। সাক্ষ্যে এই তদন্ত কর্মকর্তা জানান, জুলাই আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসীরা ৫০টিরও অধিক জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে। ৪১ জেলার ৪৩৮টি স্পটে গণহত্যা চালানো হয়। শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় ২৫ কার্যদিবসে মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। প্রত্যেকেই জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ সব আসামি সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এছাড়া আজ আশুলিয়াতে ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল ২-এ। আর আগামীকাল চাংখারপুলের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য অনভিপ্রেত। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভিসা পেতে জটিলতা নিরসনে বিভিন্ন দেশের সাথে আলোচনা করছে সরকার। তবে রাষ্ট্রপতির ছবি নামানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অস্বস্তিতে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে যারা বিজয়ী হবে তার সঙ্গে কাজ করবে ভারত। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তার এমন বক্তব্য ভালোভাবে নেয়নি বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সেটি স্পষ্ট করেছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্যদিকে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে ৩ দেশের রাষ্ট্রদূতের বৈঠকের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, বিষয়টি জানা নেই তার। চিঠিটা আমি পেয়েছি অবশ্য দেরিতে, এটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে অনেক আগে। কোনো আইনও করা হয়নি, কোনো চিঠিও ইস্যু করা হয়নি, কিন্তু এমনিতে সাধারণভাবে কোনো ছবি থাকবে না, এটাই হলো। এই ছবি ইস্যু নিয়ে আজকে থেকে ১ বছর আগেও কথাবার্তা হয়েছিল, কাজে এটা নিয়ে বরং আমার মনে হয় এখানে থেমে যাই আমরা, সেটা নিয়ে কন্ট্রোভার্সি থাকবে। পরনির্ভরতা থেকে বের হওয়ার বিকল্প নেই। নতুন বাংলাদেশ মানে স্বনির্ভর বাংলাদেশ। স্বল্পোন্নত দেশে উত্তরণের পথ মসৃণ ও টেকসই করার লক্ষ্যে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক নিয়ে ব্রিফিংয়ে তার প্রেস সচিব জানান, চলতি মাসেই এলডিসি গ্র্যাজুয়েশনের মূল্যায়ন করবে জাতিসংঘ। 15 জানুয়ারি নাগাদ জানা যাবে বিস্তারিত তথ্য। এ সময় প্রেস সচিব দাবি করেন, বাজারে কমতে শুরু করেছে চালের দাম। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উত্তরণ মসৃণ ও টেকসই করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় জাতীয় স্টিয়ারিং কমিটির সভা। সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন অন্যান্য উপদেষ্টারাও। আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না, আমাদের স্বনির্ভর হতে হবে। এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি, এর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। এর বাইরে আর আমাদের কোনো বিকল্প নাই। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, নতুন বাংলাদেশ মানে হলো স্বনির্ভর বাংলাদেশ। সুনামগঞ্জের ছাতকে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও সমাবেশ হয়েছে। বুধবার বিকেলে লিফলেট বিতরণ করেন দলটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিমুদ্দিন আহমেদ মিলন। বিতরণ শেষে তিনি বলেন, আগামী 15 দিন জেলায় ঘরে ঘরে ধানের শীষের দাওয়াত পৌঁছে দেওয়া হবে। আরও বলেন, বিএনপি একটি বড় দল, তাই আগামী নির্বাচনে অনেকেই প্রার্থিতা আশা করবে। দিনাজপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে দলের নেতাকর্মীরা। বুধবার বিকেলে পার্বতীপুরের বাস টার্মিনাল থেকে পিকআপ মোটরসাইকেল করে শোভাযাত্রা করে নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক
নুরুল হুদা বাবু সর্বস্তরের জনগণের কাছে লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস, সেই জনগণের জীবন মান উন্নয়নে কাজ করছে বিএনপি। রাজধানীর হাতিরঝিলের রেইনবো ক্রসিং এলাকায় একটি যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আব্দুল মান্নান নামে এক ব্যক্তি অচেতন হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। এ ঘটনায় গণপিটুনিতে অজ্ঞান পার্টির 5 সদস্য আহত হয়। রাজধানীর হাতিরঝিল থানাধীন রেইনবো ক্রসিং এলাকায় একটি যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আব্দুল মান্নান ব্যক্তি নামে এক ব্যক্তি অচেতন হয়ে পড়ে। আটককৃত অজ্ঞান পার্টির সদস্যরা হলেন আব্দুর রশিদ কামাল, বেল্লাল, নূর আলম ও উসমান। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।